ইতিহাসের সাক্ষী 2024-এর শেষে নতুন বছরে কি তৈরি হবে আরেক ইতিহাস? 2025 সালের প্রথম দিনে সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। বলুন তো, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট নাকি গতবারের চ্যাম্পিয়ন বরিশাল? কোন অঞ্চল হবে এবারের সেরা? নতুন বাংলাদেশের নতুন আঙ্গিকের বিপিএলে এরই মাঝে ছড়িয়েছে উন্মাদনা, মাঠের লড়াইয়ে এরই মাঝে উত্তাপ ছড়াচ্ছেন খেলোয়াড়রাও। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর 11তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো আসর জুড়ে আমরা থাকবো আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব, এবং আমার সাথে আজকে গান আর আড্ডায় যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, যোগ দিয়েছেন দুজন অসাধারণ সঙ্গীত শিল্পী। একজন আমার সাথে আমার বাম পাশে আছেন জেন্স সুমন, এবং আরেকজন আছেন শবনম প্রিয়াঙ্কা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকেই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং একদম শান্ত ভাই আরো ভালো আর কি, জি ভালো না কমলো, আমাদের দিক দিয়ে কমলো আর কি। একদম নতুন করে আমরা একটা নতুন বছর শুরু করেছি। 2024 সালটা আসলে বাংলাদেশের জন্য অনেক কিছু নতুনের সাক্ষী হয়ে শেষ হলো। আশা থাকবে পরের বছরটা যেন আরো বেশি ভালো কাটাতে পারি আমরা। মাঠের খেলা হোক কিংবা মাঠের বাইরে হোক, ডিবিসি সবসময় আছে সাথে। শান্ত ভাই, বিপিএল এর গল্প নিয়ে কালকেও আমরা আলোচনা করছিলাম। এরই মাঝে 4টা ম্যাচ হয়েছে, আজকের দিনটা বিরতি আছে। 4টা ম্যাচ কেমন দেখলেন? সোফার এখন পর্যন্ত খুব চমৎকার খেলা হয়েছে। 4টা খেলায় মোটামুটি চমৎকার হয়েছে। শুধু আমি বলবো যে গতকাল লাস্ট খেলাটা সিলেট স্ট্রাইকার যেটা আমরা আশা করেছিলাম সে ধরনের ব্যাটাররা ব্যাটিং করতে পারেনি, স্বল্প টার্গেটে, বিকজ বাট ওরা কিন্তু স্টার্টিংটা ভালো করেছে। বাট নাহিদ রানার চমৎকার স্পেল, নাহিদ রানা আসার পর থেকেই কিন্তু সিলেটের পুরো ব্যাটিং ধস নামে। আর সাথে কিন্তু স্পিনও খুব ভালো করেছে, স্পিন হচ্ছিল, বল চমৎকার বোলিং হয়েছে। আচরণটা কিন্তু কালকে কিছুটা কালকে পর দিকে মানে বেশ ভালো, ডিউ যে ফ্যাক্টরটা ভাবছিল সেখান থেকে তারা ভালোই কাজ করেছেন। ডিউ না, আজকে প্রচুর ডিউ, কিন্তু আজকে খেলা হচ্ছে না, কিন্তু এটা কিন্তু আলোচনা হচ্ছিল যেহেতু খেলা হচ্ছে না একদিনের বিরতিতে, পরের দিনের আসলে উইকেটটা কেমন আচরণ করতে পারে, যেহেতু একটা দিন বিরতি যাচ্ছে। আশা করা হচ্ছে তো উইকেট অবশ্যই বেটার বিহেভ করবে, বিকজ 4টা খেলায় যদি আমরা দেখি চমৎকার উইকেট ছিল। এখন ডিপেন্ড করছে তখন কিন্তু এতটা মানে ডিউ ছিল না। আজকে থেকে কিন্তু দেখলাম যে ওয়েদারটাও ঠান্ডা, বেশ বাতাস আছে। কালকে যদি এ ধরনের ঠান্ডা থাকে বা ডিউ থাকে তাহলে হয়তো পরের দিকে যারা বোলিং করবে তাদের জন্য একটু হলো সমস্যা হবে, ডিফেক্টটা থাকবে। সো আমার যে আশা করি উইকেট ভালো থাকবে, বাট ওয়েদারটার উপর ডিপেন্ড করছে খেলা কী ধরনের খেলা হবে। সো ওইভাবেই যাদের খেলা আছে তারা ওইভাবেই প্ল্যানিং করবে, যে সকালে যাদের খেলা আছে তারা একভাবে ডিপেন্ড করবে, আর রাত্রে যাদের খেলা আছে তাই সেটাও তারা প্ল্যানিং করে আসবে। সো 4টা খেলা হচ্ছে, আমার মনে হয় যে এবার বিপিএল চমৎকার বিপিএল হবে, বিকজ যদি উইকেটগুলো এরকম থাকে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের দেশি প্লেয়াররা ভালো পারফর্ম করছে। আপনি বোলিং দেখেন, ব্যাটিং, ব্যাটাররা দেখেন, সবাই ফরেন প্লেয়ার যে থেকে এখন পর্যন্ত বাংলাদেশিরা, সত্যি কথা বলতে যদি দেখেন ইয়াসির রাব্বি, অঙ্কন, তারপরে মেহেদি যে চমৎকার, বিজয় ইনিংস ভালো খেলেছে, শামীম পাটোয়ারি, তো চমৎকার। এই সবচেয়ে বড় জিনিস এই বিপিএল অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ, সরি বলতে ভুলে গিয়েছি। দেশি প্লেয়াররাই কিন্তু স্টার্টিংটা চমৎকার শুরু, এটা এখন কন্টিনিউ রাখতে হবে তাদের। একদম। শান্ত ভাই, যেহেতু একটা জম্পেশ স্টার্টিং হয়ে গিয়েছে বিপিএল এর, আমরা একটা জম্পেশ নতুন বছরের স্টার্টিং করব, গান শুনবো। লেডিস ফার্স্ট দিয়ে শুরু করি, আপুর একটা গান দিয়ে শুরু করতে চাই। তাহলে আমি শুরু করি। এটা আমার মৌলিক একটা গান, এই গানটার টাইটেল হচ্ছে মায়া লাগে রে। গানটার কথা এবং সুর আমার বাবার, ইয়াকুব হোসেন বাবলা, এবং গানটার মিউজিক কম্পোজিশনে ছিল রেজওয়ান শেখ। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে। তুই আমার জানের জান, করিস না আর অভিমান। তুই আমার জানের জান, করিস না আর অভিমান। প্রিয়তম রে মায়া লাগে রে, লাগে রে মায়া লাগে রে, মায়া লাগে রে, লাগে রে
বুকের ভেতরে মায়া লাগে রে মায়া লাগে রে মায়া লাগে রে এই অন্তরে বন্ধু আমি তোরে ভাবি আমার চেয়ে তুই যে দামি মাঝে মাঝে করিস কেন এত পাগলামি বন্ধু আমি তোরে ভাবি আমার চেয়ে তুই যে দামি মাঝে মাঝে করিস কেন এত পাগলামি তুই আমার জানের জান করিস না আর অভিমান প্রিয়তম রে মায়া লাগে রে মায়া লাগে রে বুকের ভেতরে। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর একটা গান। জেমস সুমন ভাই আপনার কাছে আসবো, অনেকক্ষণ ধরে ভাই বসে আছেন। আমার ভালো লাগছে, তো আলোচনা হচ্ছে, আমারটাই ভালো লাগছে একদম। আচ্ছা, যেহেতু বাংলাদেশ একদম অনেক আগে থেকে খেলা পাগল একটা জাতি, আমি জানি কম বেশি সবাই খেলার সাথে জড়িত। আমি একসময় খেলার পাগল ছিলাম। জি, আমার মনে হয় আমি ওই সময় মনে আছে কিনা আপনার জানি না, আপনার এই বিজয় আমরা সংসদ ভবনে পাশে যে মাঠ দুটো ছিল ওই মাঠে পিডাব্লিউডি প্র্যাকটিস করতে বোধ হয়, হ্যাঁ, এখানে দীপু রায় উনি করাতেন, প্র্যাকটিস করতেন। তো ওই সময়টাতে আমরা প্রচুর সম্পৃক্ততা ছিল, খেলছে এক সময় প্রচুর। এখন দেখা গেছে যে গানের সাথে যখন জড়ায় গেছি তারপরে থেকে জগৎটা একটু আলাদা হয়ে গিয়েছে। কিন্তু খেলাটা কি দেখা হয় নিয়মিত নাকি? খেলা তো লাস্ট ইয়ার পর্যন্ত অনেক দেখা হয়েছে, কিন্তু এই বছর একটু মানে কাজের ব্যস্ততার কারণে। এই বছর শুরু হয়েছে মাত্র, মানে অল্প কিছু সময় হলো, তাহলে অতটুকু নিয়ে অসুবিধা নেই। ওকে, তো সেই ক্ষেত্রে একটু ব্যস্ততার কারণে কমে জি গেছে। জি। বাংলাদেশে ক্রিকেটে নতুন করে একটা উন্মাদনা তৈরির জন্য বিসিবি অনেকগুলো উদ্যোগ নিয়েছে। সঙ্গীত শিল্পীদের একটা আলাদা মিউজিক ফেস্ট হচ্ছে এখানে, বিনোদন অঙ্গনের সাথে ক্রীড়া জগৎটাতে একটা সম্মিলন করতে চাচ্ছে বিসিবি। এই উদ্যোগগুলোকে কেমন মনে হচ্ছে যে আসলে দুটার মেলবন্ধনে দর্শকদের বিনোদনের জগৎটা কতটুকু সমৃদ্ধ? এটা অবশ্যই জরুরি এবং খুব ভালো একটা উদ্যোগ। এটা শুধু ক্রিকেট না, যে কোনো প্রেক্ষাপটের জন্য আসলে মানে শিল্প সংস্কৃতিটাকে সাথে রাখা উচিত। যদি এটা সম্পৃক্ততা থাকে তাহলে কিন্তু দর্শক যারা মানে আছে যারা, তাদের প্রতি একটা ওইটা আছে, যারা যারা এটার সাথে জড়িত, যারা যদি এখন খেলোয়াড়দের কথা বলি, যেহেতু খেলার মধ্যে আছে, ওদেরও কিন্তু একটা মানসিক চাঙ্গার ব্যাপার আছে। হ্যাঁ, ওদের একটা যে শুধু খেলা না, আপনাদের সব ক্ষেত্রে যারা যারা করেন, যারা গান যারা খেলেন, যারা ক্লান্তি থেকে একটা দূরীকরণের একটা তাদের উৎসাহ বাড়ে বলতে পারি আমরা। হ্যাঁ, যে গান বাজনা থাকাটা হচ্ছে ওদের একটা ক্লান্ত হয়ে যাওয়া ভাব, মনোভাবটা যেন আর না থাকে, ওটা দূর হয়ে যাচ্ছে। আর দর্শকদের ওই তো বলবো, ওরা তো একটা এক্সট্রা এন্টারটেইন পাচ্ছে, সেটা ভিন্ন জিনিস। বাট যারা এটার সাথে সম্পৃক্ত, যারা খেলতেছে, তাদের বিনোদনটার জন্য অনেক বেশি ভালো উদ্যোগ, যেটা এটা খুবই ভালো একটা উদ্যোগ হচ্ছে। জি, ভাইয়ের কাছ থেকে গান শুনবো, তার আগে শান্ত ভাই, আমরা গত 4 ম্যাচের স্কোর কার্ডটা একটু দেখে নেব। অনেকগুলো হাই স্কোরিং ম্যাচ আমরা দেখেছি, আমি স্কোর কার্ডটা দেখতে চাই পর্দায়। সবশেষ যে ম্যাচটা হয়েছে এটা সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের ম্যাচ। এটা সম্ভবত সেকেন্ড ম্যাচটা। রংপুর রাইডার্স 155 করেছিল গতকালকে সবশেষ ম্যাচটা। রংপুর রাইডার্স 20 ওভারে 155 করলো 6টি উইকেটে। ইফতেখার আহমেদ 47 রান করেছেন। তারপরে তানজিম সাকিব এবং আলামিন হোসেন হাইয়েস্ট উইকেট টেকার। রিচ টপলি কিন্তু একটা উইকেট নিতে পেরেছেন মাত্র 33 রানে। জবাবে রনি তালুকদার সিলেট স্ট্রাইকার্সের হয়ে ভালো একটা শুরু করে দিয়েছিলেন। 9 উইকেটে তারা 121 রান করতে পেরেছেন। এই ক্ষেত্রে এই উইকেটটা যে এতটা চলে গেল, সম্পূর্ণ কৃতিত্বটা কম বেশি নাহিদ রানার ক্ষেত্রে, যেটা বলছিলেন শান্ত। হ্যাঁ, নাহিদ রানা তো অবশ্যই আছে। ইফতেখার আহমেদ কিন্তু শেষ পর্যন্ত নট আউট ছিলেন 42 বলে 47। একটা সময় কিন্তু রংপুরে খুব 3টা উইকেট পড়ে গিয়েছিল। তো আপনি ইফতেখার আহমেদ প্রথম ম্যাচেও কিন্তু ভালো খেলেছেন পাকিস্তানে। নুরুল হাসান কিন্তু পরের দিকে যে 24 বলে 41 চমৎকার একটা ইনিংস খেলেছেন। এরপরে আসলে নাহিদ রানার কাজটা প্রথমে যদি দেখেন, সিলেটের 1 উইকেটে মনে হয় না 2 উইকেটে 6-7 ওভারে মানে 65 এরকম সামথিং ছিল। জি, ভালো একটা শুরু পেয়েছিলেন। নাহিদ রানা আসার পরেই কিন্তু প্রথম বলে উইকেট নেওয়ার পরে, জাকির হাসান উইকেট নেওয়ার পরে কিন্তু চমৎকার একটা
ডেলিভারি ছিল, মানে খেলা মানে জাকির হাসান কিছুই করতে পারেনি, চমৎকার বল ছিল, ওইটার থেকে কিন্তু পুরো খেলা ঘুরে গিয়েছে। পুরো স্পেলটাই কিন্তু শুধুমাত্র সিলেট স্ট্রাইকার না, অন্য যে দলগুলো আছে তারাও কিন্তু আলোচনা করছেন যে কি গতকাল আমার কাছে পেস বোলারদের জন্য একটু ইয়ে ছিল। আপনি তানজিম হাসান সাকিবের কিন্তু দেখেন 4 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, আলামিন 31 রান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন সবাই কিন্তু পেস বোলারই মোটামুটি। খুশদির শাহ কিন্তু চমৎকার স্পিন, 4 ওভারে 10 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, যেটা বলছিলেন যে ভালো টার্নিং ছিল। পরের ম্যাচটা দেখি, এটা থার্ড ম্যাচটা, চিটাগং কিংসকে 37 রানে হারিয়েছে খুলনা টাইগার্স। বিগ স্কোরের একটা ম্যাচ আমরা দেখেছি, 203 রান করে তারা 4 উইকেট হারিয়ে। সেক্ষেত্রে মাহিদুল ইসলাম অঙ্কনের একটা দুর্দান্ত নক ছিল, জবাবে চিটাগং কিংস কিন্তু 166 রানে অল আউট হয়। এই ক্ষেত্রেও শামীম হোসেন 78 করেছেন 38 বলে, এবং আবু হায়দার রনি 4টা উইকেট তিনি কিন্তু নিয়েছিলেন 44 রানে। এই ক্ষেত্রেও দেখেন যে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু দুর্দান্ত সব ক্ষেত্রে, উইকেট টেকিং বলেন, রানিং ক্ষেত্রে বলেন। শুধুমাত্র খুলনা টাইগার্সের বিদেশি উইল বশিষ্ঠ যিনি এসেছেন অস্ট্রেলিয়া থেকে, তার একটা ভালো কিন্তু প্রথম ফার্স্ট খেলা এটা বিপিএল এ এসে কিন্তু উনি চমৎকার ব্যাটিং করেছেন। আগের ম্যাচটা আমরা দেখব, ঢাকা ক্যাপিটালসকে 40 রানে হারিয়েছিল রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ ছিল সেটা। ইফতেখার আহমেদ 49 রান করেছে, খুশদির শাহ কিন্তু 46 রান করেছেন। জি, আলাউদ্দিন বাবু 3টি উইকেট নিয়েছেন, জবাবে 20 ওভারে ঢাকা ক্যাপিটালস 9 উইকেটে 151 রান করতে পারেন। লিটন দাস 27 বলে 31 করেছেন, সেই ক্ষেত্রে আবার তানজিদ হাসান কিন্তু 21 বলে 30 রান করেছেন। মেহেদি হাসান 4টি উইকেট নিয়েছেন। ওকে, 151তে তারা 9টি উইকেট নেয়। ওকে, এর আগেও আমরা একটা ম্যাচ দেখেছি, সেকেন্ড ম্যাচ ছিল এটা, কিন্তু শান্ত ভাই লিটন কুমার দাস 27 বলে 31 রান, ওনার পারফরমেন্সটা, কারণ ঢাকা ক্যাপিটালস কিন্তু লিটন দাসদেরকে নিয়েই আসলে কেন্দ্র করে দলটা তৈরি করেছিলেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের পারফরমেন্সের ক্ষেত্রে লিটন দাস একটু অফর্মে আছেন, বাট তারপরে আমি বলবো যে 27 বলে 31 রান করেছেন। ওই সময় কিন্তু শেখ মেহেদি চমৎকার বোলিং করছিলেন, মেহেদি হাসান, খুশদির শাহ সবাই মানে ভালো বোলিং করার জন্য ওইভাবে খেলতে পারছিলেন। তো আমার মনে হয় যে প্রথম খেলা ছিল লিটন দাসের, মানে উনি কিন্তু অফ এন্ড অন তো সেখান থেকে নিজেকে 31 রান একটু হলো, এই 31 রানটা তাকে নেক্সট ম্যাচের জন্য অনেক কনফিডেন্স দিবে আমার কাছে মনে হয়। ওকে, আগামীকালই তাদের ম্যাচ আছে। এর আগে আমরা প্রথম ম্যাচের স্কোর কার্ডটা দেখবো। দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের উদ্বোধনী ম্যাচ ছিল, দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে 197 রান করেছিল দুর্বার রাজশাহী 3 উইকেটে, সেক্ষেত্রে ইয়াসির আলী রাব্বির 94 রানের অপরাজিত একটা ইনিংস, এনামুল হক বিজয়ের 65 রান, সে কাইল মার্স 2টি উইকেট পেয়েছেন, ফাহিম আশরাফ 42 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। জবাবে ফরচুন বরিশাল মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের বদৌলতে 11 বল হাতে রেখে কিন্তু তারা জয়ের দুয়ারে পৌঁছে যায়। কাল কিন্তু সবগুলো দলেরই একটা খেলা আছে, কিন্তু আরও খেলা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটু আপুর কাছে জানতে চাই, আপু খেলা কেমন দেখা হয়? খেলা দেখা হয় একটু সিজনাল দর্শক আমি, ওকে, যখন খুব ভালো করে তখন দেখতে বসে যাই। ভালো খেলে মন ভালো থাকলে খেলা দেখতে ভালো লাগে। হ্যাঁ, ফরচুন বরিশালের খেলা আছে রংপুর রাইডার্সের সাথে, একটা কিন্তু বিগ ম্যাচ আছে, আমরা বলে দিলাম খেলাটা অবশ্যই একদম মিস করা যাবে না। আর বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে কোন প্লেয়ারকে ভালো লাগে? তো অফ কোর্স সবসময় আমার খুব ফেভারিট একজন ছিলেন, তারপর তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, আমার ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগরের। হ্যাঁ, তো আমার খুব প্রিয় ওনারা সবাই, আসলে ওনাদের খেলা দেখে তো আমরা বড় হয়েছি। এবং বড় বড় ম্যাচগুলো বলেন, ছোট ছোট ম্যাচ যখন বলে না যে আমার আসলে একটা সেন্টিমেন্টের জায়গা আছে, যখন বাংলাদেশ দল কখনো কখনো খারাপ খেলে, একটু আমরা যখন বুলি করি তাদেরকে, আমার খুব খারাপ লাগে যে কেন আমরা যখন তারা খুব ভালো খেলে তখন যদি আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, যখন একটু খারাপ খেলছে তখনও তাদেরকে সাপোর্ট করা উচিত আমার মনে হয়। এটা আসলে আবেগটা কাজ করে ভালোবাসা থেকে, এই ভালোবাসাটাই হচ্ছে গিয়ে বেশি আবেগ অনেকে প্রকাশ করে বাড়ানোর জন্য উল্টো পাল্টা
হ্যাঁ সেটাও একটা বিষয় শান্ত ভাই যেটা বললেন। সুমনদা অনেকক্ষণ ধরে কিন্তু গল্প শুনছিলেন, গানের জগতের মানুষ। এখন আমরা কিন্তু সুমনদার গান শুনবো। আমার একজন পছন্দের কিন্তু খেলোয়াড়, ওকে, এই বিষয়ে আরো গল্প শুনবো, কিন্তু তার আগে কিন্তু একটা গান আমি এখন শুনবই। আচ্ছা, একটা গান শুনবো, পুরনো শুনবো, নতুন কিছু শোনাই, যে কোনো কিছু। জি, লাস্ট 2 দিন আগে 3 দিন আগে একটা গান রিলিজ করছি, ওটা একটু শুনে আর কি অল্প করে। আমি জানি না, আমার ঠান্ডা গলা কিন্তু ভাঙা, আসলে সাউন্ড বের হবে কিনা সেটা বলতে পারতেছি না। কতদিন তোমাকে দেখি নাই, দিন তারিখটাও মনে নাই, প্রথম কি কথা বলেছি তোমায় তাও মনে নাই, এই সাজানো গানে কোনো হবে না মানে যদি তোমাকে না পাই, এই সাজানো গানের কোনো হবে না মানে যদি তোমাকে না পাই, কতদিন তোমাকে দেখি নাই, দিন তারিখটাও মনে নাই, প্রথম কি কথা বলেছি তোমায় তা মনে নাই। এরকম আর কি। অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে আসাদুল্লাহ দেলবির লেখা, জি সিরিজ থেকে বেরোচ্ছে লাস্ট 3 দিন আগে আর কি। জি জি জি, অসাধারণ একটা গান শুনলাম। প্রিয় দর্শক, আবারও গান আড্ডায় ফেরত আসবো কিছুক্ষণ পরে। আমার কিন্তু একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। বেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপের এখনের আয়োজনের একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পরে। ওয়েলকাম এভরিবডি টু বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপের আজকের আয়োজনের নতুন বছরে কিন্তু আমরা আজকে বেশ গান শুনছি, আড্ডা দিচ্ছি, বিপিএল এর খবরাখবর জানছি। আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, আছেন 2জন অসাধারণ সঙ্গীত শিল্পী, একজন আছেন সুমাইয়া প্রিয়াঙ্কা এবং আছেন জেন্টস সুমন। জি, আমরা অনেকগুলো গান শুনছিলাম এবং বিপিএল নিয়ে আড্ডা দিচ্ছিলাম। আজকে ম্যাচ নেই, কিন্তু কাল কিন্তু 2টি ম্যাচ আছে, সেই 2টি ম্যাচ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। শান্ত ভাই, রংপুর আর বরিশালের একটা বিগ ম্যাচ আছে কাল, দ্বিতীয় ম্যাচটা, এবং প্রথম ম্যাচে কিন্তু ঢাকা এবং রাজশাহী, তারা দুটো দলই কিন্তু হেরেছে প্রথম ম্যাচে তাদের, এবং দ্বিতীয় যে ম্যাচটা হবে সেখানে দুটো দলই কিন্তু জিতেছে। বরিশাল একটা খেলা খেলেছে, রংপুর কিন্তু দুটো খেলা। জি জি জি, তারা রংপুর দুটোতে জিতে গিয়েছে, কিন্তু সকালের ম্যাচটাতে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। ম্যাচটা শুরু হবে দুপুর 1:30টায়। ঢাকা ক্যাপিটালস যেভাবে আসলে হাঁকঢাক দিয়ে শুরু করেছিল, নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন একজন মালিকানা নিয়ে এসেছে, তার বিপরীতে দুর্বার রাজশাহী, মনে হয় কোন টিমটা বেশি শক্তিশালী? আমি বলবো যে ঢাকা ক্যাপিটালসের চান্সেস বেশি, ওদের টিমটা হয়তো বা প্রথম ম্যাচে ওইভাবে রান করতে পারেনি বা পারফর্ম, বাট আমার খুলনার রাজশাহী দুর্বারের বোলিং অ্যাটাকটা একটু হলেও উইক আছে, যেটা আমরা প্রথম ম্যাচে দেখেছি। এখন ফরেন প্লেয়ারও কিছু এখন আসতে পারেনি, তারা যদি এর মধ্যে চলে আসেন তাহলে আমার মনে হয় যে মোটামুটি ফাইট হবে। বাট দুর্বার রাজশাহী কিন্তু আপনার মিডল অর্ডারে কিন্তু কিছুটা ঝামেলা। আপনি বিজয় এবং মনে হয় যে আইএসএল-এর রাব্বি কিন্তু, সরি আমি ঢাকা ক্যাপিটালসের কথা বলছিলাম, ঢাকা ক্যাপিটালসের কিন্তু মানে টপ অর্ডারে যেমন কিছু ব্যাটার থাকে, একটা খেলা হয়েছে, তার ভেরি ডিফিকাল্ট। এখন এই ম্যাচে সেকেন্ড খেলা মাত্র, তো অনেকের পারফর্ম করতেও কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট হতে, ওয়ার্ম আপ ম্যাচ বলা যেতে পারে প্রথম ম্যাচগুলোকে। আমার মনে হচ্ছে কালকে দুটো ম্যাচই ফাইট হবে, বিকজ টিমের দিক দিয়ে ঢাকা আর রাজশাহী কিন্তু মোটামুটি ব্যালেন্স টিম। আর আপনি যদি ফরচুন বরিশাল রংপুর দেখেন, দুজনই ব্যালেন্স। এন্ড জিনিসটা হচ্ছে যে ফরচুন বরিশালের ফরেনরাও পারফর্ম করছেন, কিন্তু রংপুরের ফরেনরা কিন্তু ওইভাবে পারফর্ম করছেন। বিশেষ করে ওপেনিং এর ক্ষেত্রে কিন্তু চিন্তার বিষয় আছে। ব্যাটিং বলে দুই সাইড দেখেন, দুটোই ব্যালেন্স টিম। আর রংপুর রাইডার্স এমন হয় যে সেই রানা কি পয়েন্ট হতে পারে, আমার মনে হয় যে রানা যদি যেই বোলিং করেছেন লাস্ট ম্যাচে সেটা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে ফরচুন বরিশালের জন্য বেগ পেতে হবে আমার কাছে মনে হয়। একদমই তাই। আমরা আবার একটু চলে যাব আমাদের
আপু আছেন, শবনম প্রিয়াঙ্কা উনি আছেন, আমরা গান শুনতে চাইবো। তার আগে একটু খেলা নিয়ে গল্প শুনতে চাই। ছোটবেলায় কি কোনো ধরনের এমন মজার স্মৃতি আছে যে খেলাধুলা কিন্তু আমরা মানে ছোটবেলায় সবাই কম বেশি করি। আমি আসলে কি বলবো, যে চারজনের মধ্যে হারমোনিয়াম নিয়ে চারজনের মধ্যে চতুর্থ হওয়া দুষ্ট বেশি হয় একটু না। আমি হচ্ছে আসলে মানে ট্রুলি স্পিকিং খেলাধুলার বিষয়ে আমি খুবই অপটু একদমই, মানে আমি খেলাধুলা একদমই পারতাম না ছোটবেলা থেকে। মানে আমার এরকম আছে যে স্কুলের ব্যাংলা প্রতিযোগিতায় চারজনের মধ্যে একদম চতুর্থ হয়ে গেছি। তো আমি এতটাই ভালো খেলি। টাফ গেমের কথা বলছি কিন্তু ব্যাংলা কোনো কষ্টের ব্যাপার। সো আমি হচ্ছে সবসময় ছোটবেলা থেকে খুব পড়াশোনা করেছি আর গান করেছি, এটাই হচ্ছে আমার মানে কোয়ালিটি। তারপরও যদি খেলা দেখার কথা বলা হয়, যেটা বললাম যে আসলে বাংলাদেশের খেলা তো আমাদের আবেগের জায়গা, সো এটা যখন হয় তখন দেখা হয় আসলে টিভি স্ক্রিন আসলে টেনে নিয়ে চলে আসে। এবং আমার ছোট একটা ভাই আছে, ও হচ্ছে ক্লাস 7 এ পড়ে, সো ও হচ্ছে অনেক খেলা পছন্দ করে। ওর আবার একটু ফুটবলটা বেশি পছন্দ। তারপরও যখন খেলা হয় ও দেখে এবং তখন আমাকে টেনে টেনে নিয়ে যায়, আপনি আসো একটু দেখো, এই আর কি। যাক, অসাধারণ। আবার একটু আপনার যেহেতু ভালোবাসার জায়গাটা সঙ্গীত জগৎ জুড়ে আছে, আবারও একটু গান শুনতে চাই, সঙ্গীতে ফিরে যেতে চাই। আমি আসলে একটু মেলোডিয়াস টাইপের গানগুলোই বেশি করি, অ্যান্ড এখন যেহেতু একদমই এখানে মিউজিশিয়ানসও নাই, সো আমার কাছে মনে হয় যে খালি গলায় আসলে একটু মেলোডিয়াস গানগুলোই বেশি ভালো লাগবে। এই গানটার টাইটেল হচ্ছে তোমার ইচ্ছেগুলো। এই গানটার কথা এবং সুর আমার বাবার, ইয়াকুব হোসেন বাবলা, এবং গানটার মিউজিক কম্পোজিশন ছিল মহিদুল হাসান মন। তোমার ইচ্ছেগুলো আমার কাছে তুমি বলতে পারো, এই কারণে তোমায় ভালোবাসতে পারি আরো। আমার বুকে জমা কথাগুলো তুমি বুঝতে পারো, এই কারণে তোমায় ভালোবাসতে পারি আরো। তোমার ইচ্ছেগুলো আমার কাছে তুমি বলতে পারো, এই কারণে তোমায় ভালোবাসতে পারি আরো। তোমার আমার ভালোবাসায় ছিল না কো বাধা, তোমার মনে মুখ ছিল না, মনটা ছিল সাদা। তোমার জড় সড় মনটা এবার তুমি খুলতে পারো, তোমার জড় সড় মনটা এবার তুমি খুলতে পারো, এই কারণে তোমায় ভালোবাসতে পারি আরো। তোমার ইচ্ছেগুলো আমার কাছে তুমি বলতে পারো, এই কারণে তোমায় ভালোবাসতে পারি আরো। বাহ, খুব মিষ্টি, খুব মিষ্টি। গান থেকে চলে আসতে আবার মাঠের খেলায় চলে আসতে কিন্তু একটু সময় লাগে। এমন সুন্দর সুন্দর গান শুনলে আসলে আবারও একটু মাঠের গল্পে চলে আসব। শান্ত ভাই, আজ বিসিবি প্রেসিডেন্ট সাংবাদিকদের সাথে কথা বলেছেন, নতুন বছরে নতুন করে নতুনভাবে বোর্ডকে সাজানো নিয়ে তার পরিকল্পনা বলেছেন। অবশ্যই আলোচনায় বিপিএল যেহেতু চলছে টুর্নামেন্ট, সেটা নিয়েও আলোচনা হয়েছে। এবং এখন যে মিরপুরের উইকেটে খেলা হচ্ছে, সেই উইকেটটা কিন্তু মিরপুরের যে উইকেটে ডিমেরিট পয়েন্ট চলে এসেছিল, ডাল উইকেটটা একদমই দেখা যাচ্ছে না। সেটা নিয়ে কিন্তু বলছেন যে আগে আসলে সঠিক কাজটা সঠিকভাবে করা হয়নি দেখে এমন উইকেটে খেলতে হয়েছে। এটা নিয়ে আসলে কি মন্তব্য আপনার? না, ফারুক ভাই যেখানে উনি বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, লম্বা সময় ক্রিকেট খেলেছেন, ওনার অনেক অভিজ্ঞতা আছে এবং উনি অনেক চিন্তা ভাবনা করে কাজ করেন, সো উনি বুঝেই বলেছেন। সো আমার মনে হয় উনি যেটা বলেছেন সেটাই রাইট। অনেকের হস্তক্ষেপ থাকে, আগে যেটা ক্রিকেটারদের বলা হতো, পরিচালকদের হয়তো বলতেন যে এইভাবে উইকেট বানাও, ওইভাবে উইকেট বানাও, সেই ক্ষেত্রে উনি এই কথাটা বলেছেন। আমি সঠিক কথাই বলেছেন আমার কাছে মনে হয়। আপনি যদি যদি এই বিপিএলে যদি দেখেন, প্রথম 4টা খেলা কিন্তু উইকেটের বিহেভিয়ার দেখলেই বোঝা যায় যে উইকেটে এই ধরনের উইকেটে কিন্তু এখানে খেলানো সম্ভব। তো আমার মনে হয় যে এই জিনিসটা যাতে আর না হয়, সেটা অবশ্যই ফারুক ভাই নজর রাখবেন, বিকজ ফারুক ভাই জানেন যে কোন জায়গায় কীভাবে কাজ করতে হয়। সো আমি মনে করি যে ফারুক ভাই থাকলে চিটাগাং, সিলেট যেখানেই বলেন সব জায়গায় উইকেটই ভালো হবে। মিরপুরের উইকেটটা আসলে যে যতটা ডাল দেখা যেত, অন্যান্য ক্ষেত্রে অন্য উইকেট ডাল দেখা যেত, বিকজ এই যে ফারুক ভাই কিন্তু বলেছেন অনেকের হস্তক্ষেপ ছিল। আপনারা তো একদম ভেতর থেকে কাজ করছেন দীর্ঘদিন ধরে। জি, উপরের লেভেলে যারা আছেন তারা যদি এখানে হস্তক্ষেপ করেন তাহলে তো সমস্যা। যেটা ফারুক ভাই এখন বলছে যে উপরের লেভেল থেকে অনেকটা হস্তক্ষেপ হতো, এখানে ক্রিকেটারের কাজ, ক্রিকেটার
মতন উইকেট ফ্ল্যাট হবে না, ব্যাটিং হবে না বলে সেটা সে জানে। সেখানে তো উপরের লেভেল থেকে তাকে পরিচালনা করার কোনো মানে হয় না। তো আমার মনে হয় সেইগুলো থেকে এখন বেরোয় যেহেতু বিষয়টা একদম প্রকাশ্যেই চলে এসেছে। মিরপুর উইকেট যে ডান লাইটে সবসময় আমি অনেক প্রথম ম্যাচ যেটা হয়েছে শেরে বাংলায় প্রথম খেলাটা কিন্তু আমি ম্যাচে খেলেছি। সো আমার মনে হয় যে উইকেট আসলে সম্পূর্ণ ডিপেন্ড করতে উইকেটের উপর, যেভাবে বলা তবে তৈরি করতে, ডালটা হতে কিন্তু তৈরির কারণে। জি জি জি। তো আমার মনে হয় এই জিনিস থেকে বেরোয় আসবে বাংলাদেশ ক্রিকেট নতুন বছরে। এটা আরেকটা প্রত্যাশা যুক্ত হলো। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণ পরই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপের আজকের আয়োজনে আমরা বেশ কিছু গান শুনছি, আড্ডা দিচ্ছি। সাথে আছেন আমার বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হাসান শান্ত, আছেন একজন অসাধারণ সঙ্গীত শিল্পী শবনম প্রিয়াঙ্কা, এবং আমার বাম পাশে আছেন জেন্স সুমন। সুমন ভাইয়ের কাছে আর কোনো কথা না বলেই চলে যাব। আগে আমি গান শুনতে চাই। আমার পার্সোনাল যে রিকোয়েস্ট, চাদর গানটা আমি এখন শুনবই। ঠিক আছে, আসলে এটা তো এমন একটা গান যেটা গাইতেই হয়। একদম একদম একদম। ঠিক আছে, চেষ্টা করি দেখি। মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনোই চাদর, করেছে বিধি বেঁধেছে নিয়ম, বিদায় লাগবে চাদর। মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনোই চাদর, করেছে বিধি বেঁধেছে নিয়ম, বিদায় লাগবে চাদর। বুঝিনি কখনো এক টুকরো সাদা কাপড়ের কদর, একটা চাদর হবে চাদর, একটা চাদর হবে চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর, একটা চাদর হবে চাদর। অসাধারণ অসাধারণ, একদম খুবই খুবই। আমরা একটু সবাই মন খারাপ হয়ে গিয়েছে। নতুন বছরের আমেজটা কিন্তু ফিরিয়ে দিয়ে আসি। শান্ত ভাই, নতুন একটা বছর শুরু হলো, রেজুলেশন যেটা বলে এখনকার যুগে, নতুন বছরে কেমন দেখতে চান বাংলাদেশের ক্রিকেট, কিংবা আপনার কি? বাংলাদেশের ক্রিকেট না, পুরো বাংলাদেশকে সুন্দর রূপে দেখতে চাই, উন্নতির দিকে দেখতে চাই। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, যে ধরনের খেলা বলেন, সব সাইডেই একটা স্টেবল যাতে হয়, সুন্দর একটা দেশ। এটা ওকে। সুমন ভাইয়ের কি পরিকল্পনা, বিশেষ কোনো পরিকল্পনা আছে কি নতুন বছর ঘিরে? বিশেষ পরিকল্পনা, আমার কিছু গান অলরেডি স্ট্যান্ড বাই, মানে করা আছে, পাইপলাইনে আছে, এই গানগুলো রিলিজ করবো। আমি একটু স্টেজটা নিয়ে ব্যস্ত থাকতে চাই এই বছর, কারণ আমার মাঝখানে দীর্ঘ বিরতি, তো অনেকদিন বিরতি হয়ে গেছে। দর্শকদের সাথে একটু কমিউনিকেটটা বাড়ানোর জন্য আমি চাচ্ছি যে স্টেজটা নিয়ে ব্যস্ত থাকবো। ওকে। আর প্রিয়াঙ্কা আপুর কি প্ল্যান? প্ল্যান বলতে, যেহেতু আমার পড়াশোনা মাত্রই শেষ হলো, সো জবের প্রিপারেশনটা ভালো মতো নিতে হবে। এই বছর একটা ভালো জব করতেই হবে এনিহাউ, এন্ড নিজের ইউটিউব চ্যানেলটার দিকে একটু বেশি নজর দিতে হবে। মৌলিক গান বের করব, অনেকগুলো ইচ্ছা আছে। ওকে ওকে, বেস্ট অফ লাক সবাইকে। আমরা আবার একটু বিপিএল এ ব্যাক করি। 4টা ম্যাচ হয়েছে, একদিন বিরতি, কালকে দুটো ম্যাচ আছে। পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থা, রংপুর রাইডার্স 2টো ম্যাচ খেলে ফেলেছে, দুটোতেই জিতেছে তারা, পয়েন্ট তারা 4, এবং সবার উপরে তারা আছে খুলনা টাইগার্স, একটা ম্যাচে একটা জয়, নেট পয়েন্ট 2 হলেও নেট রান রেটে তারা দ্বিতীয় স্থানে। এরপরে বরিশাল, তারাও একটি ম্যাচে 2টি পয়েন্ট, না নেট রান রেটে কিছুটা পিছিয়ে আছে। এরপরে আছে রাজশাহী, সিলেট এবং চিটাগং। এখনো খুবই আগে বলার জন্য আসলে কোন দলের কেমন কি অবস্থা হবে। আশা করছি আরো বেশি জমে উঠবে, দর্শক মাঠে কিন্তু তারা ফিরে আসবে। ঢাকা ক্যাপিটালস অবশ্যই আজকাল কিন্তু প্রথম দিকে দর্শক ছিল না, পরে কিন্তু অনেক দর্শক হয়েছে। জি জি জি, তো এরকম খেলা হলে দর্শক আসবেই আশা করছি আমরা, এবং সেটাই যেন নতুন বছরে নতুন ভাবে বাংলাদেশের ক্রিকেটে দর্শকটা যেন মাঠে ফিরে আসে। কালকে খেলা, মানে রংপুর বরিশালের খেলা আমার মনে হয় কালকে খুব অনেক, আমি নিজেই ভেরি এক্সাইটেড, আমি নিজে অনেক বেশি এক্সাইটেড। আমি কিন্তু আনঅফিশিয়ালি ফাইনাল ম্যাচ বলা যায়। একদমই তাই। আমার কাছে সময় আসলে খুবই কম। প্রিয় দর্শকদের কাছে আমি একটা বিরতি দিয়ে আসবো, তারপরে প্রিয়াঙ্কা আপুর গান দিয়ে
ক্লোজিং করে আমরা শেষ করে আমরা ফিরে যাব। প্রিয় দর্শক, নতুন বছর সবার সুন্দর যাক, সুস্থ যাক, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এটাই আশা থাকবে। ডিবিসি নিউজের আজকের বিশেষ আয়োজন বেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি, কিন্তু পুরো বিপিএল জুড়ে এই ডিবিসি নিউজের পর্দায় আমরা থাকবো আপনাদের সাথে, গান শুনবো। প্রথম থেকে আপু বলছিলেন যেহেতু একটু রিদমিক গান গাওয়ার জন্য, আমি এখন গাইছি খুব জনপ্রিয় একটা গান, সোনা বন্ধু তুই আমার, এই গানটা। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধুর প্রেমের তরে চালাই তার কেমন করে, সোনা বন্ধুর প্রেমের তরে চালাই তার কেমন করে, পাল তুলিয়া বৈশা রইলাম মাছের দেখা পাইলাম না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না।